আমরা যে বাড়িতে আজ লাইট বাল্বের আলোয় নিজেদের দৈনন্দিন কাজগুলো করে থাকি, তুমি কি জানো এর আবিষ্কর্তা স্বয়ং থমাস আলভা এডিসন ছিলেন? তার দৌলতেই আজ গোটা মানবজাতি বৈদ্যুতিক বাল্বের আলোর আনন্দ নিতে পারছে। আজকের এই জীবনীটা শতাব্দীর সেই সেরা এক বিজ্ঞানীর, যার ইতিবাচক চিন্তাধারা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। তাড়াতাড়ি হার মেনে নেওয়া আজ বেশিরভাগ মানুষের দুর্বলতার কারণ। এডিসনের মতে সফল হওয়া সবচেয়ে সহজ পদ্ধতি হলো আরও একবার চেষ্টা করা এবং অনবরত চেষ্টা করেই যাওয়া। থমাস এডিসন তার জীবনে বিভিন্ন আশ্চর্য জিনিসের আবিষ্কার করেছিলেন, লাইট বাল্ব ছাড়াও। তার আবিষ্কারের মধ্যে গ্রামোফোন, ইলেকট্রনিক মেশিন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, চলমান ছবিযুক্ত ক্যামেরা ইত্যাদি ছিল বিখ্যাত। তিনি তার জীবনে মোট 1093টি আবিষ্কার করেন, যেটা একটা বিশ্ব রেকর্ড। সারা বিশ্বে খুব কম বিজ্ঞানী আছেন বা একসময় ছিলেন যাদের নিজের ঝুলিতে এতগুলো আবিষ্কার রয়েছে। থমাস আলভা এডিসনের জন্ম 11 ফেব্রুয়ারি 1847 সালে আমেরিকার ওহিওর মিলান নামক স্থানে। তার বাবার নাম ছিল স্যামুয়েল অগডেন এডিসন এবং মায়ের নাম ছিল ন্যান্সি ম্যাথিউস এলিয়ট। তাদের দুজনের মোট 7টা সন্তান ছিল, যার মধ্যে থমাস এডিসনই ছিলেন সবচেয়ে ছোট। স্যামুয়েল এডিসন পেশায় একজন সৈনিক ছিলেন। তিনি 1812 সালে আমেরিকা ও ইউনাইটেড কিংডমের মধ্যে হওয়া পারস্পরিক যুদ্ধে লড়েছিলেন। তিনি সেই যুদ্ধে আমেরিকার লিটল সিক্স রেজিমেন্টের একজন অধিনায়কও ছিলেন। আর অন্যদিকে মা ন্যান্সি ছিলেন সাধারণ একজন গৃহবধূ। যখন এডিসন একটু বড় হন, তখন তার বাবা মা তাকে বাড়ির পাশের একটা স্থানীয় স্কুলে ভর্তি করে দেন। কিছুদিন ক্লাস করার পর এডিসনের নামে প্রায় প্রতিদিনই সেখান থেকে নালিশ আসা শুরু করে দেয়। অনেকবার তো এডিসনের মাকে স্কুলে হাজিরা পর্যন্ত দিতে যেতে হয়েছিল। আসলে স্কুলের তরফ থেকে এত নালিশের কারণটা কী ছিল? কেনই বা এডিসনকে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এত অপছন্দ করত? এর পিছনে আসল কারণ ছিল খুবই সাধারণ। ছোট্ট এডিসন তার স্কুলের শিক্ষকদের খুব প্রশ্ন করত পড়াশোনার সময়, যার ফলে শিক্ষকেরা ভীষণ বিরক্ত হতেন এবং তারা ভাবতেন যে সে ইচ্ছা করেই তার বিরক্ত করার জন্য এসব করছে। তার এই অস্বাভাবিক আচরণের কথা তাদের পাড়া প্রতিবেশীরাও জানতে পারেন, যার ফলে পাড়ার লোকেরাও তাকে মূর্খ ও বোকা বলে মনে করতে শুরু করে দেয়। তার প্রশ্নগুলো ঠিক এরকমের ছিল, যদি পাখিরা আকাশে উঠতে পারে তাহলে মানুষ কেন পারে না? তার মনে যেই ধরনের প্রশ্ন আসতো না কেন, তিনি সেটার উত্তর বার করার জন্য মরিয়া হয়ে উঠতেন। তার এই জিজ্ঞাসু মনোভাব তার চরিত্রকে পাগল হিসেবে রূপান্তরিত করে দেয় মানুষের কাছে। কিন্তু লোকে তার নামে কী ভাবলো তাতে তার কিছুই এসে যেত না। তিনি কোনোদিনই তার প্রয়োগ এর ফলে বন্ধ করেননি। একদিন তিনি একজনের থেকে শোনেন যে পাখিরা আকাশে উঠতে পারে কারণ তারা ছোট থেকে কীট পতঙ্গ খায়, সেজন্যই। এই কথাটা সত্যতা জানার জন্য তিনি একটা প্রয়োগ করবেন বলে মনে মনে ঠিক করে ফেলেন। এরপর পরের দিন সকাল হতে না হতেই তিনি পাশের একটা পার্কে চলে যান এবং সেখান থেকে অনেক ছোট ছোট কীট পতঙ্গকে খুঁজে সেগুলোকে একটা কাচের জারে ভরে রাখেন। বাড়ি এসে তিনি সেই সব কীট পতঙ্গের একটা মিশ্রণ তৈরি করেন আর সেই মিশ্রণ তার বন্ধুকে খাইয়ে দেন, শুধু এটা জানার জন্য যে তার বন্ধু এবার পাখিদের মতো আকাশে উঠতে পারে কিনা। কিন্তু সেই যাত্রায় তার বন্ধুর আর আকাশে ওরা হলো না, বরং সে পাশের একটা হাসপাতালে অনেক দিনের জন্য ভর্তি হয়ে যায়। কারণ সেই কীট পতঙ্গের মিশ্রণ খাওয়ার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিল পুরোপুরিভাবে। এডিসন তার এই কর্মের জন্য বাড়িতে সেদিন ভীষণ মার খেয়েছিল বাবা মার কাছে। এরপর বেশ কিছুদিন কেটে যায় সাধারণভাবেই। একদিন স্কুল থেকে আসার পর তার মার হাতে একটা চিঠি দেয় এবং তাকে বলেন যে সেটা তার স্কুল থেকে পাঠিয়েছে। এডিসনের মা এবার সেই চিঠিটা পড়তে থাকেন এবং চিঠিটা পড়তে পড়তে একসময় তিনি কাঁদতে শুরু করেন। ছোট্ট এডিসন এরপর তা দেখে মাকে কান্নার আসল কারণ জিজ্ঞাসা করেন। তার মা তাকে বলেন, এই চিঠির মধ্যে লেখা আছে আপনার ছেলে ভীষণ জ্ঞানী। যেহেতু আমাদের স্কুল খুবই সাধারণ এবং ছোট, আর এই স্কুলের শিক্ষকরা যেহেতু এত উচ্চশিক্ষিত নন, তাই আপনার ছেলেকে আমরা পড়াতে পারছি না। আপনি যদি তাকে নিজেই শিক্ষা প্রদান করেন তাহলে ভালো হয়। কিন্তু বাস্তবে সেই চিঠিতে এসব কিছুই লেখা ছিল না। যাতে ছোট এডিসন মনে দুঃখ না লাগে, সেজন্য তার মা তাকে এই কথাগুলো বলছিল। আসলে এডিসনকে তার স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার প্রধান কারণ ছিল তার অতিরিক্ত জিজ্ঞাসুভাব, যেটা স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকাদের কাছে অস্বাভাবিক আচরণ বলে মনে হতো। এডিসন তার স্কুল জীবন শেষ করে মাত্র 9 বছর বয়সে। তিনি তার স্কুল জীবন কাটিয়েছিলেন মাত্র 3 মাস। এরপর ন্যান্সি এলিয়ট অর্থাৎ থমাস এডিসনের মা তার ছোট্ট ছেলেকে একটা প্রাথমিক বিজ্ঞানের বই উপহার দেন, যেটার মধ্যে রসায়ন বিজ্ঞানের বিভিন্ন ঘরোয়া প্রয়োগের কথা উল্লেখ ছিল। এইভাবে বই দেখে অনুশীলন করতে করতে অবশেষে তিনি মাত্র 10 বছর বয়সেই নিজের বাড়িতে একটা প্রয়োগশালা তৈরি করে ফেলেন। কিন্তু কোনো পারিবারিক কারণবশত
তার মা তার প্রয়োগের সমস্ত সরঞ্জাম বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেন। এরপর আবার নতুন করে প্রয়োগশালা তৈরি করতে এডিসনের দরকার ছিল প্রচুর টাকার। তাই এবার টাকা উপার্জনের জন্য তিনি রাস্তায় খবরের কাগজ বেচতে শুরু করেন। এইভাবে অনেক দিন ধরে খবরের কাগজ বেচার পর তিনি জানতে পারেন একজন ব্যবসায়ী তার পুরনো খবরের কাগজ ছাপানোর যন্ত্র খুবই অল্প দামে বেচতে চলেছেন। তিনি এবার তখন ঠিক করেন সেই কাগজ ছাপানোর যন্ত্রটা কিনে ফেলার। অবশেষে খবরের কাগজ বেচে তিনি যা আয় করেছিলেন তা দিয়ে তিনি সেই ছাপাখানা যন্ত্রটা কিনতে সক্ষম হন। এরপর এডিসন নিজের তৈরি খবরের কাগজ বেচতে শুরু করেন। সেই খবরের কাগজের নাম ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক হেরাল্ড। অবশেষে খুব অল্প সময়ের মধ্যেই তার নিজস্ব পত্রিকা ট্রেন যাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র 12 বছর বয়সে তিনি খবর সংগ্রহ করা থেকে শুরু করে খবরের কাগজের সম্পাদনা, ছাপানো এবং শেষে বিক্রি করা সহ সমস্ত কাজেই নিজে করতে শুরু করে দেন। নিজের খবরের কাগজ বেচে তিনি প্রায় $100 মতো উপার্জন করে ফেলেছিলেন। এরপর তিনি তার নতুন প্রয়োগশালা রেলওয়ে ইয়ার্ডের একটা পরিত্যক্ত ট্রেনের কামরায় গড়ে তোলেন, যেখানে তিনি রোজ তার নিজের কিছু রাসায়নিক পরীক্ষা চালাতেন। একদিন রাসায়নিক পরীক্ষা করার সময় তার হাত থেকে রাসায়নিক পদার্থ নিচে পড়ে যায়, যার ফলে সেই ট্রেনের কামরায় আগুন ধরে। অবশেষে রেলওয়ে সুরক্ষা আধিকারিকদের তৎপরতায় সেই আগুন নেভানো সম্ভব হয়। যখন আধিকারিকরা এডিসনকে সেখানে হাতে নাতে ধরেন, তখন তাদেরই মধ্যে একজন রেলওয়ে আধিকারিক এডিসনকে তার সেই কাজের জন্য রেগে গিয়ে এক সজোরে চড় মারেন, যার ফলে এডিসন তার এক কানের শ্রবণ শক্তি সারা জীবনের জন্য হারায়। শ্রবণ শক্তি হারানোর পরও তিনি কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার দুঃখ পাননি, বরং তিনি মনে মনে ভীষণ আনন্দই পেয়েছিলেন। তিনি এতটাই ইতিবাচক ছিলেন যে শ্রবণ শক্তি হারানোর বিষয়কে তিনি তার কাজের ক্ষেত্রে সুবিধাই মনে করেছিলেন। তিনি বলতেন এরপর তার কানে মানুষের আর কোনো অপ্রয়োজনীয় কথা ভেসে আসবে না, যার ফলে তিনি আরও ভালো করে তার কাজে মনোযোগ দিতে পারবেন। এরপর ধীরে ধীরে যখন সময় যেতে থাকে, থমাস এডিসন ততই তার আবিষ্কারের মাধ্যমে সেখানকার মানুষজনের আশ্চর্য করতে থাকেন। তিনি সারাদিন চরম পরিশ্রম করার পরেও নিজের জন্য সময় ঠিকই বের করে নিতেন। সেই ফাঁকা সময় তিনি নয়তো বিভিন্ন বই পড়তেন, আর না হলে নিজের প্রয়োগশালায় গিয়ে বিভিন্ন জিনিসের আবিষ্কারে ব্যস্ত রাখতেন নিজেকে। তার প্রথম আবিষ্কার ছিল একটি ফটোগ্রাফ মেশিন, যেটার মাধ্যমে কোনো কথার আওয়াজকে রেকর্ড করা যেতে পারত এবং সেই সাথে সেটাকে পড়ে শোনাও যেত খুব সহজেই। আপনারা হয়তো জানেন যে আগেরকার দিনে টেলিগ্রাফের ভীষণ চল ছিল। মানুষেরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সেই টেলিগ্রাফ যন্ত্রের ব্যবহার করত, কিন্তু তখনকার সময় টেলিগ্রাফ খুব বেশি শক্তিশালী ছিল না। এডিসন কিন্তু এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন আগে থেকেই, তাই তো তিনি টেলিগ্রাফ ব্যবস্থাকে উন্নত করতে জোর কদমে লেগে পড়েন। অবশেষে কিছু মাসের কঠোর পরিশ্রমের পর তিনি ইউনিভার্সাল স্টক প্রিন্টার নামে একটি উন্নত মানের টেলিগ্রাফ মেশিন তৈরি করেন, যেটা একেবারে 4 জন মানুষকে তথ্য আদান প্রদান করতে সক্ষম ছিল। অবশেষে সেই ইউনিভার্সাল স্টক প্রিন্টারটা তখনকার সময় অনুযায়ী প্রায় $40,000 বিনিময়ে বিক্রি হয়ে যায়। এত টাকা পাওয়ার পর এডিসন 1871 সালে আমেরিকার নিউ জার্সিতে একটা ছোট প্রয়োগশালা সহ কারখানা তৈরি করেন, যেখানে পরবর্তী 5 বছর তিনি আরও উন্নত মানের যন্ত্রাংশ তৈরি করে টেলিগ্রাফ যন্ত্রের এবং শহরে টেলিগ্রাফ ব্যবস্থা উন্নতি সাধনে এক মুখ্য ভূমিকা গ্রহণ করেন। এরই মধ্যে তিনি 1871 সালে 25শে ডিসেম্বর ম্যারি স্টিলওয়েলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুজনের 3টে সন্তান ছিল, যাদের নাম যথাক্রমে মেরিয়ন অ্যাস্টেলা এডিসন, টমাস আলভা এডিসন জুনিয়র এবং উইলিয়াম লেসলি এডিসন। কিন্তু থমাস এডিসন এবং মেরি স্টিলওয়েলের বৈবাহিক জীবন খুব বেশি সুদীর্ঘ ছিল না। 1884 সালে তার প্রথম স্ত্রী ম্যারি স্টিলওয়েলের অবশেষে মৃত্যু হয়। যদিও প্রথম স্ত্রীর মৃত্যুর ঠিক পরের বছরই অর্থাৎ 1885 সালে তিনি দ্বিতীয়বারের জন্য আবার বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মিনা মিলার, যিনি মাত্র একজন 20 বছর বয়সী মহিলা ছিলেন। তাদের দুজনেরও 3টে করে সন্তান ছিল। থমাস আলভা এডিসন তার জীবনকালে প্রচুর আবিষ্কার করেছিলেন ঠিকই, কিন্তু যেই আবিষ্কারের জন্য তিনি আজও বিশ্বজুড়ে এত জনপ্রিয় সেটা হলো তার লাইট বাল্বের আবিষ্কার। তিনি 1878 সালে লাইট বাল্বের আবিষ্কার করতে সক্ষম হন। তখনকার দিনের মানুষ রাতের বেলায় ভালো করে কাজ করতে পারত না পর্যাপ্ত আলোর অভাবে। যদিও মোমবাতি আলোর ব্যবহার মানুষ করত ঠিকই, কিন্তু তার আলো বেশি জোরালো ছিল না। এডিসন এবার আলোর সমস্যাকে পাকাপাকিভাবে দূর করার জন্য বিভিন্ন রকমের প্রয়োগ করতে থাকেন তার প্রয়োগশালায়। তিনি বাল্বের ফিলামেন্টকে তৈরি করার জন্য প্রথমে কার্বনের ব্যবহার করেন। সেটায় অসফল হওয়ার পর তিনি এরপর প্লাটিনাম, লোহা এবং অন্যান্য ধাতুর প্রয়োগ করতে থাকেন, কিন্তু অনেক কিছু ব্যবহার করার পরেও তিনি সফল কিছুতেই হচ্ছিলেন না। লাইট বাল্ব তৈরি করতে তাকে প্রায় 9,999 বার ব্যর্থ হতে হয়েছিল। এরপর
এতবার ব্যর্থ হওয়ার পরেও তিনি কোনোদিন হার মানেননি। সর্বদা আরও নতুন উদ্যমে আর আগের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি পুনরায় লেগে পড়তেন বাল্ব তৈরির কাজে। 1000 বারের চেষ্টায় তিনি অবশেষে সফল হন বিশ্বের প্রথম লাইট বাল্ব তৈরির ক্ষেত্রে। 22 অক্টোবর 1879 সালে তিনি সর্বসম্মুখে নিজের লাইট বাল্বের সফল পরীক্ষা করেন। সেই লাইট বাল্বের প্রায় 13.5 ঘন্টা ধরে জ্বলেছিল। এরপর তিনি বাল্বের আলোর সময়সীমাকে বাড়ানোর জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। অবশেষে 4 নভেম্বর 1879 সালে উন্নত মানের কার্বন ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব সকলের ব্যবহারের জন্য বাজারে বিক্রি করা হয়। এত বড় একটা সাফল্যের পর যখন থমাস এডিসনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, তখন সাক্ষাৎকারকারী তাকে প্রশ্ন করেন, আপনি কি করে এতবার লাগাতার ব্যর্থ হওয়ার পরেও হার না মেনে নিজের কাজ চালাচ্ছিলেন? তখন এই প্রশ্নের উত্তরে এডিসন সেই ব্যক্তিকে জবাব দেন, আমি 9999 বার অসফল হইনি। আমি এতবার এমন সব পথ বার করেছিলাম যেগুলো কোনো কাজেই আসেনি। তিনি বারবারই ইতিবাচক স্বভাবের মানুষ ছিলেন, সেই কথা তো আমরা আগেই জেনেছি। আর এক্ষেত্রেও তার সেই স্বভাবের কোনো পরিবর্তন হননি। অবশেষে থমাস আলভা এডিসন 1931 সালের 18 অক্টোবর তারিখে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় 84 বছরের কাছাকাছি। তার মৃত্যুর পর সম্পূর্ণ একদিনের জন্য সারা আমেরিকার আলো বন্ধ করে দেওয়া হয়েছিল তাকে শেষ সম্মান জানানোর জন্য।